দর্শক আমন্ত্রণ সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলায় আপনাদের সাথে আছি আমি আতাউর কাউসার। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভোটে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য কায়েমের চেষ্টা বরদাস্ত করা হবে না, কারো কাছে মাথা নত করবে না বাংলাদেশ। প্রচারণায় ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করছে একটি দল। নেতাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ বিএনপির। রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। ছুটির দিনে প্রচারণায় সরগরম সারা দেশ। পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, পাল্টাপাল্টি অভিযোগ। এবং কৃষিতে প্রাচুর্যের পরও লক্ষ্মীপুরে গড়ে ওঠেনি শিল্প। ন্যায্য মূল্য বঞ্চিত কৃষক। পিছিয়ে পর্যটন, শিক্ষা, স্বাস্থ্যেও। সমৃদ্ধ জনপদ গড়তে সমন্বিত পরিকল্পনার তাগিদ। মেঘনার বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক সংগ্রামী জনপদের নাম লক্ষ্মীপুর। একদিকে উর্বর কৃষিজমি, খাদ্য এবং মৎস্যের সম্ভাবনা, অন্যদিকে বন্যা, নদী ভাঙন এবং অবহেলার দীর্ঘ ইতিহাস। লক্ষ্মীপুর জেলার মানুষ তাদের সম্ভাবনাগুলো কাজে লাগানোর জন্য জাতীয় মনোযোগ চায়। তারা বলছেন, জাতীয় মনোযোগ পেলে তাদের এই সম্ভাবনাগুলোই দ্রুত পরিবর্তিত হয়ে যাবে সম্পদে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা আজ এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদর আসনে। এখানে একটি চায়ের আড্ডায় বেশ কজন মানুষ এখানে আমরা পেয়েছি, যাদের সাথে আমরা কথা বলবো, তাদের সমস্যাগুলো নিয়ে জানতে চাইব, তাদের সমস্যা সমাধানের পথ হিসেবে তারা কি ভাবছেন এবং কি ধরনের জনপ্রতিনিধিকে তারা চান। তারা যে ধরনের জনপ্রতিনিধিকে চান তাদের কাছে তাদের প্রত্যাশাগুলো কি। যেহেতু নির্বাচনের বিষয়ে উঠে এসেছে, শুরুতেই যেতে চাই ভোটারদের কাছে, জানতে চাই তাদের ভোট নিয়ে চিন্তা, জানতে চাই তাদের সমস্যা নিয়ে। শুরুতেই একজন নারী ভোটার এই মুহূর্তে আমার সামনে আছেন এবং প্রবীণ নারী ভোটার। বসুন প্লিজ। আপনার কাছে জানতে চাই যে আপনি কি ধরনের মানুষকে ভোট দিতে চান এবং কি ধরনের সমস্যা তাদের সামনে তুলে আনতে চান। আমি একজন নবীন ভোটার, আমি ফার্স্ট ভোট দিব। আমি এমন একজন ব্যক্তি চাই যে দেশের জন্য এবং জনগণের জন্য কাজ করবে। দল বা প্রতীক দেখে ভোট নয়, ব্যক্তি দেখে ভোট দিতে চাই। ধন্যবাদ, চমৎকার বলেছেন। আপনার কাছেও একটু একই প্রশ্ন নিয়ে জানতে চাই যে কি ধরনের প্রার্থী আপনারা চান, কি ধরনের জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসুক এমনটি আপনারা চান। আমরা বর্তমানে আমাদের লক্ষ্মীপুর অনেক অনেক কিছু তো পিছিয়ে আছে। আমরা আমরা এমন প্রতিনিধি লক্ষ্মীপুরে চাই যে এখানে স্বাস্থ্য নিয়ে কাজ করবে। নদী ভাঙন আছে, লক্ষ্মীপুর 4-এ নদী ভাঙনটাকে রোধ করবে এবং লক্ষ্মীপুরকে আগামী উন্নয়নে এবং বাংলাদেশের একটা সর্ববৃহৎ জেলা হিসাবে যে তুলে তুলতে পারবে, আমরা এমন প্রতিনিধি চাই লক্ষ্মীপুরে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আরেকটু অন্য ভোটারদের কাছেও যেতে চাই। তুলনামূলক আরেকজন প্রবীণ ব্যক্তি আমরা পেয়েছি। আপনার কাছে জানতে চাই যে নিশ্চয়ই আপনি এর আগে ভোট দিয়েছেন। আমি এর আগে যাদের সাথে কথা বলেছিলাম তারা নবীন ভোটার। এর আগে তো আপনি ভোট দিয়েছেন, এবার কি ধরনের প্রতিনিধি আপনি চান? এর আগে আমি ভোট দিতে পারি নাই স্বৈরাচারের আমলে। এখন হয়তো আমাদের দেশে একটা নির্বাচন আসছে, সুস্থ নির্বাচন হবে। আমরা ইনশাল্লাহ ভালো প্রতীক দেখিয়ে ভোট দিব। ধন্যবাদ। যেতে চাই অপর পাশেও আমাদের আরও অন্যান্য ভোটাররা রয়েছেন, তাদের সাথেও কথা বলতে চাই কি ধরনের ভোট তারা প্রত্যাশা করেন সে বিষয়ে। শুরুতেই আপনার সাথে একটু কথা বলতে চাই। ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনার সাথে কথা বলতে চাই যে কি ধরনের মানুষকে আপনারা ভোট দিতে চান। আসলে জুলাই আগস্টের পরবর্তী মুহূর্তে লক্ষ্মীপুর সহ সারা বাংলাদেশের রাজনীতির যে পরিবর্তনটা হয়েছে, আমরা চাই এমন একটা নেতৃত্ব লক্ষ্মীপুরে আসুক, যার হাত ধরে লক্ষ্মীপুরে এগিয়ে যাবে, লক্ষ্মীপুরের শ্রমজীবী মানুষ এগিয়ে যাবে এবং লক্ষ্মীপুরে বন্যা কবলিত মানুষরা এগিয়ে যাবে। আর যাদের বাসস্থান নাই তাদের বাসস্থানের ব্যবস্থা করবে। এবং লক্ষ্মীপুরের আমরা দেখেছি বিগত দিনে যে ফ্যাসিস্টদের আমলে মাদক সন্ত্রাসের যেই কারখানা ছিল, সেই কারখানা, দাদাবাজের কারখানা উচ্ছেদ হবে এবং যারা জনগণের পাশে থেকে জনগণের কথা শুনবে। আর আমি একজন তরুণ ভোটার হিসেবে এমন একটা নেতৃত্ব চাই লক্ষ্মীপুরে, যার হাত ধরে লক্ষ্মীপুরের মানুষ শুধু রাজনীতি নয়, লক্ষ্মীপুরটা হবে একটি কাজের মেলা, যে কেউ পিছিয়ে থাকবে না সেখানে এবং একটি সুন্দর, নিরাপদ, সম্ভাবনা এবং সম্মানিত জীবন পাবে সবাই। ধন্যবাদ, চমৎকার বলেছেন আপনি। আরেকজনের কাছে যেতে চাই। আপনিও একটু আমাদেরকে জানান যে কি ধরনের নেতৃত্ব আপনি প্রত্যাশা করেন। আমি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে
নির্বাচনে অংশগ্রহণ হতে যাচ্ছে, সেখানে আমি ভালো একটা দল নেতৃত্বে অংশগ্রহণ করতে চাই। আগামী ত্রয়োদশ নির্বাচনে প্রায় 12 কোটি 76 লক্ষের মতন ভোটার আছে, তার মধ্যে তরুণ ভোটার হচ্ছে 4.5 কোটি, যেটার মধ্যে তরুণ ভোটার হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর। জি, আমি বুঝতে পারছি আপনিও একজন তরুণ ভোটার। আপনি একজন তরুণ ভোটার হিসেবে আসলে কেমন নির্বাচন আশা করছেন? আমি তরুণ ভোটার হিসাবে একটা ভালো সরকার গঠন হোক, আমি এটা আশা করতেছি। আমি তরুণ ভোটার হিসাবে আগামী যে সরকার গঠন করবেন তাদের সরকারের কাছ থেকে আমার কিছু আবদার আছে। সেখানে হচ্ছে যখন আমাদের তরুণদের কর্মসংস্থান, দিন দিন বেকারত্ব সৃষ্টি হচ্ছে, কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা ব্যবস্থা, কিছু রাষ্ট্রীয় সংস্কার, যেগুলো আমি তরুণ ভোটার হিসেবে আমি এই ধরনের কিছু প্রত্যাশা করতেছি। ধন্যবাদ। রাষ্ট্রীয় সংস্কার আপনি চান এবং অবশ্যই চান যে এমন রাষ্ট্রই হবে যেটি আসলে সকলের কাছে প্রত্যাশা। আপনার কাছে একটু জানতে চাই আপনার প্রত্যাশার বিষয়টি। আমরা প্রত্যাশা করতেছি যে যিনি আমাদের লক্ষ্মীপুরের অভিভাবক হবেন, যিনি আমাদের লক্ষ্মীপুরের সংস্কার করবে, সংস্কার বলতে অবকাঠামো অনেক, আমাদের লক্ষ্মীপুরের অবকাঠামোগুলো খুবই উইক, যেগুলো সংস্কার হবে আমাদের লক্ষ্মীপুরে কোনো চাঁদাবাজ থাকবে না, লক্ষ্মীপুরে একটা ন্যায় ইনসাফের দেশ এলাকা হবে। এখানে আমরা দেখতেছি আমাদের লক্ষ্মীপুরের মানুষজন চিকিৎসার জন্য দূর দূরান্ত ঢাকা যেতে হয়, অনেক ক্ষেত্রে অন্য নোয়াখালী যেতে হয়, যাতে আমাদের লক্ষ্মীপুরে চিকিৎসা ব্যবস্থা ভালো হয়, শিক্ষা ব্যবস্থা যাতে ভালো হয় সে ধন্যবাদ। আপনার কাছে একটু যেতে চাই শিক্ষা ব্যবস্থা নিয়ে, যেহেতু উনি বলেছেনই লক্ষ্মীপুরের শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তন আসা উচিত বলে আপনি মনে করছেন? আসলে আমাদের লক্ষ্মীপুরে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি যেমন এই ধরনের আসলে বড় ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। আর আমরা চাই যে লক্ষ্মীপুরে যখন যে সংসদ সদস্য নির্বাচিত হবে তিনি যেন লক্ষ্মীপুরের দিকে একটু দৃষ্টি রাখে এবং লক্ষ্মীপুরে যখন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর মেডিকেল কলেজ, আসলে এই সমস্ত ইয়ে থেকে আমরা বঞ্চিত আছি। আমরা চাই যে লক্ষ্মীপুরের উন্নয়নের ক্ষেত্রে লক্ষ্মীপুরে এই ধরনের শিক্ষা ক্ষেত্রে আরও এগিয়ে যাক। ধন্যবাদ। আমরা একটু পেছনে যেতে চাই। আজ এই আড্ডায় অনেককেই আমরা দেখছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসছেন, সাংবাদিক আছেন, এমন মানুষও এখানে উপস্থিত হয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই যে লক্ষ্মীপুরের বিভিন্ন সমস্যা নিয়ে তো নিশ্চয়ই আপনারা প্রতিনিয়তই রিপোর্ট করেন। এই যে শিক্ষা খাত পিছিয়ে থাকছে, এটিকে আসলে এগিয়ে নেওয়ার জন্য কি প্রয়োজন বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের লক্ষ্মীপুরে যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে, এই কারণে আমাদের লক্ষ্মীপুরের বিভিন্ন সমস্যা এগুলো সমাধান হচ্ছে না বলে আমরা মনে করছি। বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য খাতে আমরা অনেক পিছিয়ে রয়েছি। এখানে যদি দূরদর্শীপূর্ণ নেতৃত্ব গড়ে ওঠে এবং এসব নেতারা যদি কাজ করেন তাহলে শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত আরও এগিয়ে যাবে বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। এখানে শিক্ষক আছেন, তাদের কাছেও আমরা আসলে জানতে চাই যে তারা কি মনে করছেন। আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি জানতে চাই যে শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার জন্য কোন বিশেষ বিষয়টি নজর দেওয়া উচিত বলে মনে করেন? ধন্যবাদ সময় টিভি এবং তাদের দর্শক শ্রোতা সকলকে। লক্ষ্মীপুরে অন্যান্য সমস্যার সাথে সাথে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। এখানে সরকারি কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, বেসরকারি স্কুল, বেসরকারি মাদ্রাসা সবগুলিতে শিক্ষক সংকট এবং প্রশিক্ষিত যে শিক্ষক থাকার কথা এটি আসলে নাই বললেই চলে। সেক্ষেত্রে আমরা মনে করছি এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হলে যে শূন্য পদগুলি আছে এগুলিকে পূরণ করতে হবে এবং শিক্ষকদেরকে ব্যাপক হারে প্রশিক্ষণের আওতা আনতে হবে। ধন্যবাদ আপনাকে। আরেকটু কথা বলতে চাই, এখানে আরও শিক্ষক আছেন, সম্মানিত শিক্ষক। আপনাদের কাছেও জানতে চাই যে শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? আসলে একটি দেশ যদি শিক্ষায় উন্নত না হয় সেই দেশটা তো আর দেশ থাকে না। তো এখানে আমি মনে করি যে শিক্ষাটাকে আগাতে হলে প্রথমত শিক্ষকদের পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণ দরকার আছে এবং প্রাইমারি এডুকেশন যারা যেসব শিক্ষকরা আসবে তাদেরকে অন্তত মেধা সম্পূর্ণ যদি শিক্ষক নিয়োগ করা হয় তাহলে ফাউন্ডেশনটা শক্ত হবে। আমি মনে করি যে সেখানে তাহলে যদি মেধা সম্পূর্ণ শিক্ষক নিতে হয় তাহলে তাদের বেতনটা স্কেলটা বৃদ্ধি করতে হবে। এভাবে যদি করা হয় তাহলে আমি মনে করি যে শিক্ষাক্ষেত্রে আমাদের একটা আমূল পরিবর্তন আসবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলেও সব মেধাবীরা যদি এগিয়ে আসে, আমি মনে করি যদি আলাদা যদি শিক্ষকদের আলাদা একটা পে স্কেল করা হয় তাহলে এখানে অনেক মেধাবী কিন্তু চাকরির জন্য আসবে এবং ইনশাল্লাহ মেধাবী শিক্ষকও ইনশাল্লাহ পাওয়া যাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলতে চাই, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি লক্ষ্মীপুরে প্রতিষ্ঠা প্রাণের দাবি, এমনটি বলছিলেন সকলে। এ বিষয়ে আপনার মতামত কি? আসলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে ওই অঞ্চলে যারা ডেভেলপমেন্টে ভূমিকা থাকে, কিন্তু তার আগে যেটা প্রয়োজন সেটা হলো বিশ্ববিদ্যালয়গুলির কোয়ালিটি এনশিওর করা।
যে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে যে ইন্টারন্যাশনালি কম্পিটিশন করার মতো দক্ষ জনশক্তি আমরা মানে গড়ে তুলতে পারতেছি কিনা সেটা জরুরি, যার জন্য রিসার্চটা প্রয়োজন এবং রিসার্চের জন্য শিক্ষা খাতে বরাদ্দটা বাড়ানোর প্রয়োজন। ধন্যবাদ। এই মুহূর্তে লক্ষ্মীপুরের শিক্ষার যে অবস্থা আসলে অনেকেই আমরা দেখছি উচ্চশিক্ষার জন্য লক্ষ্মীপুরের পাশেই যায়, সেখানে যেই অনেকেই আমরা দেখছি লক্ষ্মীপুর শহর থেকে উচ্চশিক্ষার জন্য লক্ষ্মীপুর শহরের বাইরে চলে যেতে হয়। এই বিষয়টিকে আসলে কোন চোখে দেখছেন? ধন্যবাদ। আমার কাছে মনে হয় লক্ষ্মীপুর জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা অতীব জরুরি। তাছাড়া এই জেলায় মেডিকেল কলেজও নেই। আমার কাছে একটি মেডিকেল কলেজ স্থাপনের প্রয়োজনীয়তা মনে হচ্ছে। সেই সাথে আরেকটি নার্সিং কলেজও করা যেতে পারে। তাহলে এই জেলার যে ছাত্রছাত্রী তারা উচ্চশিক্ষা তাদের জন্য সহজ হবে, অন্য জেলায় কম যেতে হবে। তো এটি আমার কাছে মনে হচ্ছে মানে অতি শীঘ্রই করা দরকার। ধন্যবাদ। শিক্ষার বিষয়ে আসলো, শিক্ষার সাথে অন্যতম যে একটি বিষয় খুবই আসলে আলোচিত হয় সেই বিষয়টি হচ্ছে স্বাস্থ্য। আমরা স্বাস্থ্য নিয়ে একটু কথা বলতে চাই লক্ষ্মীপুরের বাসিন্দাদের কাছ থেকে। আমরা জানতে চাই লক্ষ্মীপুরের বর্তমানে স্বাস্থ্য খাতের কি আমূল পরিবর্তন আসা প্রয়োজন বলে আপনি মনে করেন? জি ধন্যবাদ। আসলে শিক্ষা স্বাস্থ্য ওতপ্রোতভাবে জড়িত। এই লক্ষ্মীপুরে যেমনিভাবে শিক্ষা ব্যবস্থার করুণ হাল, স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য সেবার অবস্থা খুবই খারাপ। এখানে হাসপাতাল ছোট 100 বেডের আছে, এটাতে প্রয়োজনীয় ডাক্তার নেই। এরপরে আমাদের 250 বেডের ঘোষণা দিয়ে একটা ভবন করা হয়েছে, কিন্তু আজকে 10 বছরও ভবন উদ্বোধন নেই। এই যে করুণ অবস্থা, প্রয়োজনীয় ডাক্তার নাই এবং প্রয়োজনীয় সরঞ্জাম নাই, এ সমস্ত যদি পরিবর্তন না করে তাহলে জনমানুষ সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থা ভালো মানে চিকিৎসা সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একটু কথা বলতে চাই স্বাস্থ্য নিয়ে। আপনি কি মনে করছেন লক্ষ্মীপুরের বাসিন্দা হিসেবে এখানে কি আপনি সুচিকিৎসা পাচ্ছেন? না, আমরা সুচিকিৎসা পাইতেছি না। আমাদের লক্ষ্মীপুর সদরের অনেক বেডের সমস্যা। তারপরে আমরা যদিন যাই এখানে আমাদের চিকিৎসা ডাক্তার পাওয়া যায় না। এই কারণে আমরা যাই, আজকে আমি গেছি কিন্তু ডাক্তার পাইতেছি না। আমাদের সমস্যাগুলো আরও ভালো হোক আর আমাদের ভালো ভালো ডাক্তার আসুক, আমরা এটা আশা করি। আশা করছি কর্তৃপক্ষ নজর দিবেন এই বিষয়গুলোতে। তো চিকিৎসার বিষয়ে আসলে চিকিৎসকদের বিষয়টিও আসলে তাদের বক্তব্য আমাদের নেওয়া প্রয়োজন। এখানে একজন চিকিৎসক আছেন, আমরা তার সাথে কথা বলতে চাই। ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনার থেকে একটু জানতে চাই যে লক্ষ্মীপুরে আসলে চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানান একটি অভিযোগ আছে এবং আমরা যতটুকু বুঝতে পারছি যে চিকিৎসক হিসাবে আপনারা সর্বোচ্চ দিয়েও আসলে যেহেতু লোকবল সংকটের কারণে হয়তো সর্বোচ্চ সেবাটি দিতে পারছেন না। আপনার বক্তব্যটি একটু জানতে চাই। ধন্যবাদ প্রথমেই আপনাকে এবং আজকে সময় টিভির এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য সময় টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে সবচেয়ে বড় সমস্যা হলো এখানে আমাদের হাসপাতালটিতে 50 শয্যা জনবল দিয়ে কিন্তু এখন কার্যক্রম চলছে। আপনাকে আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের হাসপাতালে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জনবল। আমাদের সদর হাসপাতালে দেখা যাচ্ছে যে প্রায় ডাক্তার, নার্স এবং অন্যান্য যে জনবল আছে সেক্ষেত্রে প্রায় 53টি পদ শূন্য আছে। এর মধ্যে দেখা যায় যে আমাদের কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট এবং জুনিয়র কনসালটেন্টের প্রায় 6টি পদ শূন্য। তারপরে আমাদের দেখা যাচ্ছে যে এখানে আমাদের সিস্টারদের, সিনিয়র স্টাফ নার্স এবং স্টাফ নার্সদের কিছু পদ শূন্য আছে প্রায় 29টি এবং অন্যান্য কিছু পদ শূন্য আছে। লোকবল পূর্ণ হলে কি সমস্যার সমাধান হবে না? ইনফ্রাস্ট্রাকচারেরও সমস্যা রয়েছে। জি ধন্যবাদ আপনাকে। অবশ্যই আমাদের 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল এর আপনারা জানেন যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি অনুমোদন হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি যদি চালু হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রতিদিনই প্রায় রুগীর টার্নওভার থাকে 350 থেকে 300 রুগী। তো সেক্ষেত্রে যদি নতুন হাসপাতালটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি চালু হয় সেক্ষেত্রে আমাদের লক্ষ্মীপুরের যে সাধারণ জনগণ আছে সবাই কিন্তু একটা যে অ্যাকোমোডেশনটা সেই স্বাস্থ্যসেবাটা আরও উন্নত হবে। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই মুহূর্তে যেহেতু লক্ষ্মীপুরের স্বাস্থ্যসেবা মানুষ আসলে সন্তুষ্ট হতে পারছে না, অনেকেই আমরা দেখছি যে দূর দূরান্তে গিয়ে চিকিৎসা নিতে হয়। যোগাযোগ ব্যবস্থাটি কেমন? আমরা দেখেছি রাস্তাঘাট বেশ ভাঙাচুরা, এক্ষেত্রে কি আসলে একজন রুগীকে বহন করার মতন উপযুক্ত রাস্তা আছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার সময় টেলিভিশনকে ধন্যবাদ। আসলে যোগাযোগ ব্যবস্থাটা আমাদের অত্যন্ত নাজুক। এখানে বিশেষ করে যেসব যোগাযোগ ব্যবস্থাটা আছে এগুলো রাস্তার অবস্থা খুবই করুণ, খুবই খারাপ। এগুলো মেনটেনেন্সের ব্যবস্থা নাই।
দ্বিতীয়ত হলো আপনার যে সংকটটা রুগীদের, সে সংকটটা হলো যে এখানে কোনো তেমন বিশেষজ্ঞ ডাক্তার নাই। মানুষকে ছুটাছুটি করতে হবে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে, ঢাকাতে অথবা আমাদের পার্শ্ববর্তী জেলা নোয়াখালীতে। এইসব জনবলের কারণে এবং বিশেষজ্ঞ ডাক্তারের কারণে একটু আগে আমি যেটা শুনলাম সেটা হলো যে শল্য চিকিৎসক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদটা, বিশেষ করে উপজেলা এবং জেলা পর্যায়ের একটা হাসপাতালে এই শল্য কোনো চিকিৎসক নাই। একজন মনে করেন রুগীর অপারেশন হবে, তাকে অপারেশন দিতে হবে, এই ধরনের কোনো এখানে ডাক্তার নেই। এছাড়া চক্ষু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আপনার পদগুলো এখানে শূন্য রয়েছে। আমরা আশা করছি কর্তৃপক্ষ অবশ্যই বিষয়টিতে নজর দিবেন, কাঙ্ক্ষিত চিকিৎসক যেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়োগ দেওয়া হয়। ধন্যবাদ আসার জন্য। আপনার সাথে একটু কথা বলছি। লক্ষ্মীপুরে আসলে কৃষি খুব সম্ভাবনার একটি জায়গা, তো কি মনে করছেন এই কৃষিকে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য কি প্রয়োজনীয় সাপোর্ট কৃষকরা পাচ্ছেন? আমার মনে হয় ওইরকম সাপোর্ট কৃষকরা পাচ্ছেন না। লক্ষ্মীপুর হলো আপনার মূলত সয়াবিন এবং আপনার নারিকেল সুপারি সমৃদ্ধ একটা এলাকা, কিন্তু এখানে কৃষকরা ওইরকম সাপোর্ট পাচ্ছেন না, সরকারিভাবে সাপোর্ট পাচ্ছেন না। এছাড়াও আমি অন্য কথাও বলতে চাই, এটা হলো লক্ষ্মীপুর জেলা আসলে অন্যান্য জেলার দিক থেকে এটা একটি অবহেলিত জায়গা। এখানে আমরা দেখছি নোয়াখালীতে রেললাইন থাকা সত্ত্বেও আমাদের লক্ষ্মীপুরে রেললাইন নেই। আমরা দেখছি চাঁদপুরে রেললাইন আছে, আমাদের লক্ষ্মীপুরে রেললাইন নেই। আমাদের লক্ষ্মীপুরে কোনো কলকারখানা নেই, ইন্ডাস্ট্রিজ নেই। আমাদের লক্ষ্মীপুরে এগুলো দরকার, ইন্ডাস্ট্রিজ দরকার, কলকারখানা দরকার। এখানে অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে, আমাদের অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে, অনেক লোক চাকরি করতে পারবে। প্লাস আমাদের এখানে আমাদের একটা ভালো লঞ্চ গার্ড দরকার। আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থার খুবই খারাপ অবস্থা। যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হলে অবশ্যই সেই জেলায় এগিয়ে যাবে, এটি আপনাদের চাওয়া। আমি বুঝতে পারছি আপনার কথা। আরেকটু আপনার থেকেও জানতে চাই, কৃষি সম্পর্কে যেহেতু কথা বলছিলাম, আপনার ধারণা আছে কিনা যে কৃষকরা কি তাদের প্রয়োজনীয় যে সার বা অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো পাচ্ছেন কিনা ঠিক মতো? না, কৃষকরা তুলনামূলক যতটুকু দরকার সেই চাহিদার তুলনায় ততটুকু যোগান পাচ্ছে না সরকারিভাবে। বিশেষত লক্ষ্মীপুরে সয়াল্যান্ড যেহেতু বলা হয় লক্ষ্মীপুরকে, সয়াবিন চাষের ক্ষেত্রে লক্ষ্মীপুরে বাড়ি 6 বাড়ি 7 যে সয়াবিনের বীজ, সেটা সরকারিভাবে আসলে যথাযথভাবে দেওয়া হয় না যতটুকু দরকার। সেক্ষেত্রে স্থানীয় কৃষকরা নিজেরা নিজ উদ্যোগে যে এই বীজ করে সংরক্ষণ করে, সেটা আসলে লক্ষ্মীপুরে যেহেতু বিশেষায়িত কোনো কোল্ড স্টোরেজ নাই, সেক্ষেত্রে উৎপাদনে যেমন বীজ সংকটের কারণে ঠিকমতো উৎপাদন হচ্ছে না। উৎপাদিত পণ্য তারা হচ্ছে কোল্ড স্টোরেজ বা সংরক্ষণের ভালো ব্যবস্থা না থাকায় ওই সিজনেই কম দামে বিক্রি করে দিতে হয়, তারা ওই কাঙ্ক্ষিত দামও পাচ্ছে না। সেক্ষেত্রে আসলে সম্ভাবনা থাকার পরেও লক্ষ্মীপুরে এই কৃষি ব্যবস্থাটা আসলে পিছিয়ে পড়ছে আর কি। অন্যদিকে আবার আচ্ছা, অন্যদিকে অবকাঠামোগত উন্নয়ন যেটা বিশেষ করে আমাদের বাংলাদেশ তো একটু দুর্নীতিগ্রস্ত হওয়ার পরও যে উন্নয়নগুলো হয় সে হচ্ছে কেন্দ্রীভূত উন্নয়ন। কেন্দ্রীভূত উন্নয়নের কারণে দেখা গেছে এক এলাকায় ভালো উন্নয়ন হলেও অন্য এলাকায় উন্নয়ন হয় না। সেক্ষেত্রে আমাদের লক্ষ্মীপুর জেলাটা ওই যে পিছিয়ে পড়া যে স্থানগুলো, এর মধ্যে লক্ষ্মীপুর জেলাটাই পড়ছে বেশিরভাগ। আমার কাছে মনে হয় হয়তো আমাদের যোগ্য নেতৃত্ব নাই বা সরকার থেকে ওইভাবে যে ফান্ডিং দরকার ওটা লক্ষ্মীপুরে হয়তো ঠিকমতো নেওয়া হচ্ছে না আর কি। লক্ষ্মীপুরবাসীর এটাই চাওয়া, যোগ্য নেতৃত্বের মাধ্যমে ডিসেন্ট্রালাইজেশন হবে এবং লক্ষ্মীপুরকে আসলে সেভাবেই সেই যোগ্য নেতৃত্ব উন্নতির দ্বার প্রান্তে নিয়ে যাবে। আমাদের সহকর্মী রয়েছেন লক্ষ্মীপুরে, মাজহারুল আনোয়ার টিপু, তার সাথে একটু কথা বলতে চাই যে লক্ষ্মীপুরের নানাবিধ সমস্যা রয়েছে, অনেকের সাথে আমরা কথা বলেছি। তো এই সমস্যাগুলোর আসলে কাঙ্ক্ষিত সমাধান কেন হচ্ছে না, আপনি কি মনে করছেন? লক্ষ্মীপুরে নানাবিধ যে সমস্যাগুলো রয়েছে, আপনি জানেন যে লক্ষ্মীপুর একটা সম্ভাবনাময় জেলা। এই জেলাতে কৃষিতে যথেষ্ট প্রাচুর্য রয়েছে। এখানে আপনার দেশের উৎপাদিত সয়াবিনের 75% সয়াবিন উৎপাদন হয় জেলায়, নারিকেল সুপারিতে জেলা সমৃদ্ধ। এছাড়া কৃষিতে বিশেষ করে পান এবং অন্যান্য যে শাকসবজি বিষয়ে কৃষিজাত যে দ্রব্য সামগ্রী আছে সেগুলোও কিন্তু লোকাল অর্থনীতিতে কিন্তু অনেক প্রভাব ফেলছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এটা যে লক্ষ্মীপুরে যে কৃষিভিত্তিক যে শিল্প কারখানা গড়ে ওঠার কথা সেটা কিন্তু অদ্যাবধি হয় না। এক্ষেত্রে আমরা আসলে সরকারের নজরদারির অভাবকে দায়ী করতে পারি। এছাড়া আপনাকে আরেকটা বিষয় আমি অবগত করি, সেটা হচ্ছে যে লক্ষ্মীপুরে 2017 সালে নৌবন্দর ঘোষণা করা হয়েছে। আপনি জানেন যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সাথে বন্দরনগরী চট্টগ্রামের সহজ যোগাযোগ মাধ্যম হচ্ছে এই লক্ষ্মীপুর হয়ে। মজুসদ্দিহাটে নৌবন্দরটা যদি বাস্তবায়ন করা যায়, এখানে সহজ যোগাযোগ ব্যবস্থা হবে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। এছাড়া লক্ষ্মীপুর জেলাবাসীর দীর্ঘদিনের দাবি রেল যোগাযোগ ব্যবস্থা, সেই রেল যোগাযোগ ব্যবস্থাও কিন্তু এখনও হয় নাই। আমরা বিভিন্ন সময় আমাদের প্রতিবেদনে বিষয়গুলোকে উঠিয়ে আনার চেষ্টা করেছি এবং লক্ষ্মীপুরে পর্যটন খাতের কিন্তু অপার সম্ভাবনা আছে। বিশেষ করে মেঘনা উপকূল বেষ্টিত জেলা যেহেতু লক্ষ্মীপুর, এবং এই মেঘনার উপকূল ঘিরে
বিভিন্ন স্পটে কিন্তু গড়ে উঠতে পারে পর্যটন শিল্প, এবং যে শিল্প থেকে সরকার কিন্তু প্রচুর পরিমাণে রাজস্ব আয় করতে পারে, এবং এই শিল্পকে কেন্দ্র করে এই অঞ্চলে বেকার সমস্যার সমাধান হতে পারে এবং অর্থনৈতিকভাবে আরও গতিশীল হতে পারে লক্ষ্মীপুর। আমরা এই বিষয়গুলোকে প্রতিবেদনে নিয়ে আসার চেষ্টা করেছি। যদি সরকারের নজরদারিটা সেভাবে ফলানো যায় তাহলে আমি মনে করি যে অর্থনৈতিকভাবে একটা আঞ্চলিক অর্থনীতিতে লক্ষ্মীপুর অনেকটাই সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে উঠতে পারে। ধন্যবাদ। এ বিষয়ে আমাদের সহকর্মী তার একটি প্রতিবেদন এই মুহূর্তে প্রচার হবে, আমরা আগে সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। বিশ লাখ জন অধ্যুষিত মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুর। এ জেলায় প্রায় 65% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। নারিকেল, সুপারি ও সয়াবিন এই জেলার প্রধান অর্থকারী ফসল। দেশের উৎপাদিত সয়াবিনের 75% উৎপাদন হয় লক্ষ্মীপুরে। এজন্য সয়াবিনের রাজধানী সয়াল্যান্ড হিসেবে খ্যাতি পায় লক্ষ্মীপুর। এছাড়া শীতকালীন শাকসবজি সহ এই জেলার উৎপাদিত পান এই অঞ্চলের অর্থনীতিকে সচল রাখছে। কিন্তু কৃষিতে প্রাচুর্য থাকা সত্ত্বেও দীর্ঘ সময়ও এখানে গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প কারখানা। এতে পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক, সৃষ্টি হয়নি কর্মসংস্থানেরও। সয়াবিনকে বাজারজাত করার জন্য এখানে যদি একটা কোল্ড স্টোরেজ করে, যেটা প্রক্রিয়াজাত করার জন্য, তাহলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে। এদিকে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও সরকারি নজর না থাকায় তা এখনো কাজে লাগানো যায়নি। রামগতি পৌর শহরের মেঘনার পাড়, কমলনগরের মতিরহাট, জেলা সদরের মজু চৌধুরীর হাট, দালাল বাজারের জমিদার বাড়ি সহ মেঘনার উপকূল ঘিরে কয়েকটি স্থানে গড়ে উঠতে পারে পর্যটন শিল্প। এতে বৃদ্ধি পাবে সরকারের রাজস্ব। টুরিস্ট স্পটগুলো রয়েছে এগুলির আধুনিকায়ন করে এবং এগুলিকে ন্যাশনালি লিঙ্কেজ স্থাপন করে আরও উন্নয়ন করবে। সেই পার্ট থেকেই আগামী নির্বাচনে এই এলাকার আজন্ম সংগ্রামী মানুষগুলো পছন্দ করবে এবং ভোট দেবে। এদিকে 2017 সালের 14 মার্চ লক্ষ্মীপুর সদরের মজু চৌধুরী হাটকে নৌবন্দর হিসেবে ঘোষণা করা হলেও তা আজও বাস্তবায়ন হয়নি। এতে হতাশ স্থানীয়রা। তারা বলছেন নৌবন্দরটি বাস্তবায়ন হলে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, গতিশীল হবে অর্থনীতি। 9 বছর আগে আমরাও শুনতেছি নৌবন্দর হবে, কিন্তু এখনো পর্যন্ত এটা বাস্তবায়ন হয় না। আমরা এমন প্রার্থী চাই যে যারা এটাকে নৌবন্দর বাস্তবায়ন করে। এদিকে মেঘনার অব্যাহত ভাঙন কমলনগর ও রামগতি উপজেলার মানুষের জীবনে এনে দিয়েছে অনিশ্চয়তা। ভাঙনের কবলে পড়ে এরই মধ্যে সর্বস্ব হারিয়েছেন এই দুই উপজেলার লাখো মানুষ। চলমান 31 কিলোমিটার নদী তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ ধীরগতি হওয়ায় অনিশ্চয়তা কাটছে না বাসিন্দাদের। ভাঙন রোধে পুরো উপকূল তীর রক্ষা বাঁধ প্রকল্পের আওতায় আনার দাবি তাদের। যে সরকারের ক্ষমতায় আসুক আমাদের এই দুঃখ কষ্ট বুঝবে, আমাদের নদী ভাঙনের বাঁধ প্রকল্প বাস্তবায়ন করবে। এদিকে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় এখনো অনেকটা অনগ্রসর লক্ষ্মীপুর। জেলাবাসীর চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল 100 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল। নেই মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রেল যোগাযোগ ব্যবস্থা। সচেতন মহল বলছে সমৃদ্ধ লক্ষ্মীপুর গড়তে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা গ্রহণ। সম্ভাবনাময় খাতগুলো নিয়ে পরিকল্পনা গ্রহণ করা গেলে আঞ্চলিকভাবে একটি সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে লক্ষ্মীপুর। কৃষিভিত্তিক কারখানা এখানে স্থাপন করতে হবে। আবার কৃষি যে পণ্যগুলো উৎপাদন হয় সেগুলো লক্ষ্মীপুরের বাইরে বা দেশের ভিতরে অথবা বিদেশে পাঠানোর জন্য যে সরবরাহ চেইন ব্যবস্থা, এটাকে সহজ করতে হবে। তাহলে কৃষকরা আরও বেশি উৎপাদনে মনোযোগ দিবে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এখানকার পণ্যগুলো বিভিন্ন জেলায় সহজেই বিপণন করতে পারবে। এতে কৃষকরা ন্যায্য মূল্য পাবে। 1440.30 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট লক্ষ্মীপুর জেলায় 4টি সংসদীয় আসন রয়েছে। 5টি উপজেলা ও 6টি থানা নিয়ে গঠিত এই জেলার মোট ভোটার রয়েছে 16,39,464 জন। কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন সহ সরকারের ঘোষিত নৌবন্দর বাস্তবায়ন করা গেলে এই অঞ্চলে অর্থনৈতিক গতিশীলতা বাড়বে, সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থানের। এতে বেকার সমস্যা লাঘবের পাশাপাশি সমৃদ্ধ হবে লক্ষ্মীপুর, এমনটাই মনে করছেন সচেতন মহল। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। সমস্যা এবং সম্ভাবনার বিষয়গুলো দেখছিলাম আমার সহকর্মী টিপুর প্রতিবেদনে। এই মুহূর্তে এখানে আরও ভোটাররা আছেন, তাদের কাছেও আমরা যেতে চাই, জানতে চাই তাদের সমস্যার বিষয়ে এবং শুনতে চাই তাদের কাছ থেকে সমাধান কি হতে পারে। ধন্যবাদ। আপনি একটু জানাবেন যে আপনি একজন লক্ষ্মীপুরের ভোটার হিসেবে কি ধরনের সমস্যা দেখছেন, কি ধরনের সমাধান আশা করছেন?
জি, আমি লক্ষ্মীপুরের ভোটার হিসেবে এতটুকু বলতে পারি, আমাদের লক্ষ্মীপুরে প্রতিনিয়ত নির্বাচনের আগে আমরা সবাই বড় বড় কথা বলি, বড় বড় আশ্বাস দেই, কিন্তু যখন নির্বাচন শেষ হয়ে যায় তখন আমাদেরকে কেউ আর দেখে না। আমাদের শিক্ষা খাত, চিকিৎসা খাত, সব জায়গায় প্রবলেম। আমাদের পর্যটন ক্ষেত্রে আমরা যখন পর্যটনের অবার সম্ভাবনাময় লক্ষ্মীপুর জেলাকে আমরা পর্যটন খাতে আমাদের কোনো গুরুত্ব নাই, এবং লক্ষ্মীপুরের মানুষের নৌপথে যাতায়াতের জন্য অনেক বেশি 2017 সালে যেটা অনুমোদন দেওয়া হয়েছিল সেটা এখন পর্যন্ত কিন্তু বাস্তবায়িত হয় নাই। আমরা এমন নির্বাচিত একজন প্রতিনিধি চাই যে মানুষের সমস্যা নিয়ে, মানুষের দ্বারগোড়ায় তাদের প্রবলেমগুলোকে নিয়ে পার্লামেন্টে উঠাবে, এবং পার্লামেন্ট থেকে সেটা স্বীকৃতি পেয়ে লক্ষ্মীপুর অনেক সুন্দর এবং একটি মডেল জেলা হিসেবে যাতে আমরা দেখতে পারি সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ। আপনার কাছেও একটু যেতে চাই, আপনার থেকে একটু জানতে চাই যে কৃষি ব্যবস্থা নিয়ে আসলে লক্ষ্মীপুরের কি কি সমস্যা রয়েছে, তেমন কিছু আপনার জানা থাকলে সম্ভাবনার বিষয়টি একটু জানিয়ে দিন। জি আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের উছিলায় আমরা মেহরবানিতে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। এটা সুন্দর একটা প্ল্যান করেছেন আপনারা, জাতি এবং জাতির যে স্বপ্ন পূরণের আশা নিয়ে আপনারা যে কাজ শুরু করেছেন, আমরা এটাকে সাধুবাদ এবং মোবারকবাদ জানাই। ধন্যবাদ। আমাদের কৃষিক্ষেত্রে যে সমস্যাগুলো, আসলে আমাদের কৃষি অফিস আছে লক্ষ্মীপুরে, কিন্তু কার্যক্রম নাই। সার সংকট কত সার সংকট, যে সার আমাদের কৃষক পেতো আগে 15 থেকে 20 টাকা হারে জৈব সার বা বিভিন্ন সার, এখন সেটা কিন্তু 60 থেকে 70 টাকা দরে। তো এই সমস্যাগুলি তো লেগেই আছে। যে সরকারে আচক সেই সরকারের আমলে আমরা এই সমস্যাগুলি সমাধান চাচ্ছি, কিন্তু পাচ্ছি না। আমরা চাচ্ছি দুর্নীতিমুক্ত সুন্দর একটা সরকার আমাদের মাঝে আসুক, যার ভিতরে থাকবে ইনসাফ, ন্যায় এবং নিষ্ঠতা। ধন্যবাদ। আপনার কাছে একটু যেতে চাই যে লক্ষ্মীপুরে শিল্প কারখানা বা অন্যান্য জায়গায় কি প্রয়োজনীয় গ্যাস সেটি পাওয়া যাচ্ছে, গ্যাস সংকট আছে কিনা? ধন্যবাদ সময় টিভিকে। আসলে লক্ষ্মীপুরে গ্যাস আছে, কিন্তু কয়দিন হলো 3 দিন কিন্তু গ্যাস সংকট ছিল। তো এই পর্যাপ্ত পরিমাণ সবাই কিন্তু আসলে ঠিক মতন গ্যাস পায় না। এখানে অফিসের অনেক কিছু দুর্নীতি আছে, এরা কিন্তু নানানভাবে তাদের এই কার্যক্রমগুলো করতেছে। এই গ্যাস না থাকার কারণে মানুষ সংকটে ভুগতেছে। ঠিক কয়দিন আগেও পুরসভার অনেকজন লোকজন গ্যাসের সংকটে ভুগছে আর কি। ধন্যবাদ। তো আমরা শুনছিলাম যে নানান সংকট রয়েছে, গ্যাস সংকট রয়েছে, শিল্প কারখানার অভাব রয়েছে। গ্যাস সংকটও অন্যতম একটি কারণ হতে পারে শিল্প কারখানা এভাবে সেভাবে গড়ে না ওঠার কারণে। আপনার কাছে একটু জানতে চাই যে অনেকেই বলছিলেন যে লক্ষ্মীপুরে শিল্প কারখানা সেভাবে গড়ে ওঠেনি, গ্যাস সংকট বা এসব কি এই গড়ে ওঠার না ওঠার পেছনে কোনো কারণ হিসেবে দেখছেন কিনা? আমি কারণ হিসেবে দেখছি, আপনি জানেন আমাদের এই লক্ষ্মীপুর জেলাটা হচ্ছে একটা সম্ভাবনাময় জেলা। এখানে আমাদের মেঘনা বেষ্টিত একটি জেলা। এখানে আমাদের পুরো বাংলাদেশের সিংহভাগ যে সয়াবিনটা, এই সয়াবিনটা এখানে দেশের মোট উৎপাদনের 75% কিন্তু এখানে হয়। এটি আমরা শুনেছি। আপনি একটু শিল্প কারখানার বিষয়টি যদি বলতেন যে শিল্প কারখানা কেন গড়ে ওঠেনি, কি মনে করছেন? এটা অতীত রাজনীতিতে যারা এখানে ছিলেন, লিডারশিপের দায়িত্ব পালন করছেন, তারা আসলে নিজেদের জেলাকে সমৃদ্ধ করার জন্য এদিকে দৃষ্টি দেয় নাকি। তো আমি মনে করি আমাদের এখানে, আপনি বিশেষ করে যদি একটা কথা বলি, যে আমাদের এখানে রেল লাইনের যে যোগাযোগ মাধ্যমটা নেই। আমরা মূল শহরের সাথে, ভূখণ্ডের সাথে যুক্ত হতে গিয়ে যে সড়ক যোগাযোগের যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটাকে উন্নতি করার জন্য একটি রেল লাইন যদি করেন, এবং যে সয়াবিন সংরক্ষণের জন্য যদি একটি সংরক্ষণাগার এখানে করা হয়, আমাদের এখানে যে পর্যাপ্ত পরিমাণে ইলিশ হয়, এই ইলিশটাও যদি এখানে সংরক্ষণ করার জন্য ব্যবস্থা করা হয়, তাহলে আমরা অর্থনৈতিকভাবেও আমরা এগিয়ে যাব, এবং যারা এই পেশার সাথে জড়িত তারাও ন্যায্য মূল্য পাবে। ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই যে যোগাযোগ ব্যবস্থার কি আমূল পরিবর্তন আসা উচিত বলে মনে করছেন লক্ষ্মীপুরে? আমি চাচ্ছি যে আমাদের লক্ষ্মীপুর জেলায় যারা বিগত দিনে জনপ্রতিনিধি ছিল, যারা এখন বর্তমানে জনপ্রতিনিধি হবেন, তারা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য না দিয়ে জনগণের দুর্যোগার অবস্থায় নদীঘাটে আপনার বিভিন্ন সভা সেমিনার করে যদি জনগণের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলে, তাহলে তাদের মাধ্যমে আমাদের লক্ষ্মীপুরে যে যোগাযোগ ব্যবস্থাগুলো যেগুলো অচল অবস্থা রয়েছে সেগুলো সচল হবে বলে আমি বিশ্বাস করি। এই দৃষ্টিতে আমাদের লক্ষ্মীপুরে বিশেষ করে রাজনৈতিক নেতাদের দৃষ্টি জোগানো কর্মকাণ্ডে আসলে আমরা প্রত্যাশা করি। তা আমরা চাচ্ছি বিগত দিনে যে জনগণের রাস্তাঘাট হয়েছে উন্নয়নের মাধ্যমে, সেগুলো এখন অচল অবস্থায় রয়েছে পাই। হ্যাঁ, যোগাযোগ বিচ্ছিন্ন যেন দ্রুত সংস্কার করা হয়। ধন্যবাদ। এবং টেকসই সংস্কার অবশ্যই লক্ষ্মীপুরবাসী চান। আপনার সাথে একটু কথা বলবো যে নদী ভাঙন লক্ষ্মীপুরের একটি বড় সমস্যা। আমরা জানি প্রচুর মানুষ উদ্বাস্তু হয়ে আছেন এই নদী ভাঙনের কারণে, সেই বিষয়টি একটু তুলে ধরুন প্লিজ। আমি প্রথমে বলি, আমাদের লক্ষ্মীপুরটা একটা উপকূলীয় জেলা। এখানে আমাদের 31 কিলোমিটার নদীর বাজেট হয়,
কিন্তু কাজের কোনো বিগত সরকারের আমলে কোনো অগ্রগতি হয়নি, এখনও হইতেছে। এই হচ্ছে এই ঠিকাদারি অব্যবস্থাপনা, তারপর সরকারি অব্যবস্থার কারণে এটা এখনও এখানে কাগজে কলমে উল্লেখ আছে নদীবাদ হইতেছে, কিন্তু আসলে বাস্তবে কোনো অগ্রগতি নেই। তা আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছে একটাই আমাদের আবেদন, যেন আমাদের এই জেলাটা বন্যার সময় ডুবে যেতেছে, প্রতি বছর এখানে বন্যায় ডুবে যাচ্ছে। আমরা চাচ্ছি যে দ্রুত সংস্কার করে এই জেলার মানুষকে এই নদীর বন্যা থেকে বাঁচার আকুল আবেদন করছি। ধন্যবাদ, চমৎকারভাবে বলেছেন। আপনার কাছে একটু জানতে চাই, আচ্ছা এখানে আরো অনেকে আছেন, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে নদী ভাঙনের কবলিত যে মানুষরা, দুর্ভাগা যে মানুষ, তাদের প্রয়োজনীয় সহায়তা কি সরকার দিচ্ছে কিনা? সরকার সহায়তা দিচ্ছে, কিন্তু সঠিক সহায়তা অনেক সময় পাওয়া যাচ্ছে না দুর্নীতির কারণে, এবং আমাদের এই জেলাটা বরাবরই পিছিয়ে আছে সঠিক নেতৃত্বের অভাবে। এই জেলাতে বিগত দিনে কয়েকজন মন্ত্রীও ছিলেন, কিন্তু সঠিক নেতৃত্ব এবং দক্ষ নেতৃত্বের অভাবে আমরা বরাবরই পিছিয়ে থাকি। আমাদের যোগাযোগ ব্যবস্থা এবং আপনার নদীভাঙ্গা সকল কিছু আমরা এই জন্যই পিছিয়ে থাকি এই লক্ষ্মীপুর। দর্শক, যেমনটি শুরুতেই বলছিলাম যে এই জেলার মানুষ জাতীয় মনোযোগ আকর্ষণ করছেন, যে জাতীয় মনোযোগ পেলে হয়তো এই জেলার চিত্রই পাল্টে যাবেন। আপনার থেকে একটু জানতে চাই যে আমার এই বক্তব্যের সাথে আপনি কতটুকু একমত? জাতীয় মনোযোগ কি লক্ষ্মীপুরে আসলে দীর্ঘদিন থেকে নেই কিনা? আপনি একেবারে সঠিক কথা বলেছেন। আমরা যদি এইভাবে বলি যে লক্ষ্মীপুরের আশপাশে যে কয়টি জেলা আছে, সেই কয়টি জেলার মধ্যে সবচেয়ে বঞ্চিত জেলা হচ্ছে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের বঞ্চনার দিক থেকে যদি আমরা সড়ক ব্যবস্থাপনার দিকে তাকাই তাহলে দেখবেন বঞ্চনা, যদি শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই তাহলে দেখবেন বঞ্চনা, স্বাস্থ্য ব্যবস্থার দিকে তাকালে সেখানেও দেখবেন বঞ্চনা। একটু আগে আপনি যেটা বলছিলেন যে নদী ভাঙন, সেই দিকে তাকালেও দেখবো যে আমরা বঞ্চিত। তো আমাদের এই বঞ্চনার জন্য মূলত আমি দায়ী করি লক্ষ্মীপুরের নেতৃত্বকে। লক্ষ্মীপুরের নেতৃত্বের যে দূরদর্শিতা কিংবা নেতৃত্বের যে ইচ্ছাশক্তি, সেই ইচ্ছাশক্তি যদি যথাযথভাবে থাকতো এবং আমাদের সেন্ট্রালকে অর্থাৎ জাতীয় দৃষ্টিভঙ্গি যদি তারা আকর্ষণ করতো, তাহলে হয়তো লক্ষ্মীপুর এতটা বঞ্চনার মধ্যে পড়তো না। আমরা চাই নির্বাচন কেন্দ্রিক যেন নেতৃত্ব না হয়, নেতৃত্ব যেন সবসময়ের জন্য হয়, এবং সবসময় তারা নির্বাচিত না হলেও এমনিতেই যেন তারা এই লক্ষ্মীপুরের অভাব অনটন কিংবা লক্ষ্মীপুরের সমস্যাগুলো নিয়ে কথা বলে তাদের রাজনৈতিক প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে, তাহলেই লক্ষ্মীপুরের যেই বঞ্চনাগুলো আছে সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারব। ধন্যবাদ আপনাকে। আমরা একজন প্রবাসী এখানে আছেন, তার সাথে কথা বলতে চাই। আমরা জানি লক্ষ্মীপুরে প্রচুর মানুষ আছেন যারা প্রবাসী, একটি বিশাল রেমিটেন্স প্রবাহ কিন্তু লক্ষ্মীপুরের মাধ্যমে হয়। কাঙ্ক্ষিত সেই উন্নয়ন কি লক্ষ্মীপুরে হয়েছে? আসলে প্রবাসীদের কথা বলতে গেলে যে বাংলাদেশ নামক ভূখণ্ডটি যে বিশ্বের মানচিত্রে যাওয়ার পর থেকে এইবারই প্রথম প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছে। কিন্তু বাংলাদেশের অর্থনীতির মূল যোগানদাতার একটি অংশ প্রবাসীদের রেমিটেন্স। সেই রেমিটেন্স প্রেরককারী প্রবাসীরা কিন্তু তাদের পরিবার পরিজন রেখে কিন্তু প্রবাসী জীবন অতিক্রান্ত করছেন। কিন্তু প্রবাসীদের অনেকের অভিযোগ যে তারা সেভাবে প্রশাসনিকভাবে এবং স্থানীয়ভাবে এবং রাজনৈতিকভাবে তারা সেভাবে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না, এবং তাদের যে পরিবার বাংলাদেশে রেখে তারা সেখানে প্রবাসে জীবন যাপন করছেন, এবং বাংলাদেশের রেমিটেন্সের সাথে যারা সরকারের অর্থনীতির যোগানদার হিসাবে তারা যে করতেছে সে বিষয়ে তারা কোনো উন্নয়নের অগ্রগতি পাচ্ছে না। অর্থাৎ আমরা আপনার বক্তব্যে যতটুকু বুঝতে পারছি যে প্রবাসীদের দিকে যাতে বিশেষভাবে নজর দেওয়া হয় সেই বিষয়টি আপনার চাওয়া। তো দর্শক, এই মুহূর্তে আমরা আছি লক্ষ্মীপুরে নির্বাচনের পথ চলা, এখানকার ভোটারদের কাছ থেকে সমস্যা জানছিলাম। আমাদের অন্যান্য সহকর্মীরাও দেশের বিভিন্ন জায়গাতেই নির্বাচনের যে তথ্য সেগুলো সংগ্রহ করছেন। এই মুহূর্তে মুন্সিগঞ্জে আছেন আমাদের আরেক সহকর্মী উজ্জ্বল, সেখানে যেতে চাই সেখানকার নির্বাচনের খবরাখবর জানতে। দর্শক, আবারও আমন্ত্রণ নির্বাচনের পথ চলায় লক্ষ্মীপুরে, যেখানে আমরা আছি এই মুহূর্তে। লক্ষ্মীপুর সদর আসনে নানান সমস্যার কথা আমরা শুনছিলাম। এখানে কিছু গৃহিণী আছেন, নারী আছেন, তাদের কাছে যেতে চাই তাদের কি সমস্যা রয়েছে, যেহেতু রান্নাবান্না একটি বড় বিষয় এবং লক্ষ্মীপুরে গ্যাস সংকটের কথাও আমরা শুনেছি। আপনার কাছে জানতে চাই যে আপনারা কি গৃহস্থালিতে যে গ্যাস, সেই গ্যাস সরবরাহ ঠিক আছে কিনা, সেই গ্যাস নিয়মিত পাচ্ছেন কিনা? ধন্যবাদ সময় টিভিকে।
আর লক্ষ্মীপুরের নানাবিধ সমস্যার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে গ্যাস প্রবলেম। অ্যাজ এ গৃহিণী হিসাবে রান্না করতে গেলে প্রায়ই আমরা যে সমস্যাটার সম্মুখীন হই সেটা হচ্ছে গ্যাস থাকে না। আমরা পে করছি কিন্তু আমরা সেই সুবিধাটা পাচ্ছি না। আমি আশা রাখবো জনপ্রতিনিধি যেই হোক এ ব্যাপারটা একটু গুরুত্বের সাথে বিবেচনা করবেন। ধন্যবাদ। দর্শক, অর্থাৎ তিনি যেমনটি অভিযোগ করছিলেন গ্যাস পাচ্ছেন না, কিন্তু গ্যাসের বিল ঠিকই দিতে হচ্ছে। এখানে আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। তিনি যেমনটি বলছিলেন, আপনারাও কি গ্যাস সংকটে ভুগছেন কিনা? হ্যাঁ, গ্যাসের সমস্যা খুব বড় ধরনের সমস্যা এখন, বিশেষ করে শীতকাল যখন আসে তখন এটা নিয়ে খুব ঝামেলায় পড়তে হয়। আমাদের দুই ধরনের সিলিন্ডারও ইউজ করতে হয়, আবার সরকারকেও টাকা দিতে হয়। সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে এই সমাধান কি হতে পারে? অনেক জায়গায় আমরা দেখেছি যে প্রিপেড মিটার চালু হয়েছে গ্যাসের, যে যতটুকু গ্যাস ব্যবহার করছে ততটুকুই তাকে বিল পে করতে হচ্ছে। তো এটিকে আপনারা মনে করছেন কিনা যে প্রিপেড মিটার চালু করা উচিত, না হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা উচিত? আমার মতে ওই ধরনের হইলে আর কি মানুষের জন্য সুবিধা হয় আর কি, আপনার প্রিপেড মিটারটা হইলে। আর অথবা ওটা ওই ব্যবস্থা যদি চালু না করে তাহলে নির্দিষ্ট একটা সময়ে আমাদেরকে বাসা বাড়িতে গ্যাসটা দেওয়া হোক। যিনি নির্বাচিত হয়ে আসবেন প্রতিনিধি, তার কাছে এ ধরনের কোনো বিষয় নিয়ে আপনার চাওয়া কি থাকতে পারে? হ্যাঁ, তার কাছে আমার চাওয়া হচ্ছে আমাদের গ্যাসের মানে লক্ষ্মীপুরের গত 3 দিনও 4 দিনও আমাদের গ্যাস ছিল না লক্ষ্মীপুর শহরের মধ্যে। মাস শেষে কি বিল দিতে হবে? হ্যাঁ, অবশ্যই বিল দিতে হবে। এই যে আজকেও সকালবেলা আমি রান্না করতে গেছি 7টার পরে কোনো গ্যাস নাই। আমরা সিলিন্ডারও ইউজ করতে হয়, মাস শেষে বিলও দিতে হয় সরকারকে। এর একটা সমাধান চাই আর কি আমরা আশা করছি নির্বাচিত জনপ্রতিনিধি অবশ্যই এই বিষয়টিতে নজর দিবেন এবং যে সমস্যা সেই সমস্যার সমাধানে তারা এগিয়ে যাবেন। এখানে আরও অনেকেই আছেন, আপনাদের কাছে একটু জানতে চাই যে নির্দিষ্ট করে কোনো সমস্যার কথা কি বলবেন যেটি আসলে আপনারা চান নির্বাচিত জনপ্রতিনিধি সেই বিষয়টিতে নজর দিক? জি, আসলে আমরা লক্ষ্মীপুর জেলা আমরা অবহেলিত বলবো না, তবে লক্ষ্মীপুর জেলার সুনির্দিষ্ট কিছু অসুবিধা রয়েছে। সর্বপ্রথম অসুবিধাটা হলো আমাদের নদী ভাঙ্গন। দ্বিতীয় অসুবিধাটা হলো লক্ষ্মীপুরের একটা বদনাম রয়েছে সন্ত্রাস কবলিত এলাকা। 3 নম্বর আমাদের রয়েছে বালু সন্ত্রাস। বালু সন্ত্রাস বলতে অবৈধভাবে বালু উত্তোলন করা হয় এবং আমাদের কৃষিজ জমির যে টপ সয়েল, এটা ইটভাটার কাজের জন্য অনেকটা রাতারাতি প্রতিযোগিতামূলকভাবে নিয়ে যাওয়া হচ্ছে। লক্ষ্মীপুরের উত্তরাঞ্চল এখন বিরান হয়ে যাচ্ছে। আমাদের কমলনগর রামগতি উপজেলা নদী ভাঙ্গনের ব্যাপক শিকার হচ্ছে। আরেকটা বিষয় হলো আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। আমাদের লক্ষ্মীপুর জেলাকে ব্র্যান্ডিং করা হয় সয়া ল্যান্ড হিসাবে, কিন্তু সয়াবিন শিল্পের উপর বা সয়াবিন দিয়ে আমাদের কোনো শিল্প গড়ে ওঠে না, আমাদের পর্যটন শিল্প গড়ে ওঠে নাই। আমাদের নারকেল সুপারি নিয়ে আমাদের এখানে কোনো পরিকল্পনা এখন পর্যন্ত গড়ে ওঠে নাই। তো আমরা চাইব আমাদের ভবিষ্যৎ যারা নেতৃত্বে আসবেন তারা আশা করি আমাদের নদী ভাঙ্গন রোধ করবেন, আমাদের লক্ষ্মীপুর জেলাকে সন্ত্রাস কবলিত যে একটা তিলক আমাদের এখানে রয়েছে এটা থেকে মুক্ত করবেন, সন্ত্রাসী মুক্ত করবেন লক্ষ্মীপুর জেলাকে, এবং অবৈধভাবে যারা মাটি কাটে এবং যারা বালু উত্তোলন করে তাদেরকে লক্ষ্মীপুরকে তাদের সন্ত্রাস মুক্ত করবেন বলে আমরা বিশ্বাস করি। আর আমরা চাই আমাদের বিশেষায়িত শিক্ষা, বিশেষায়িত চিকিৎসা, এবং আমরা আরও যেটা চাচ্ছি যেটা হলো আমাদের যে গ্রামীণ জনপদের যে যাতায়াত ব্যবস্থা, আমাদের শহরে যতটুকু উন্নত হচ্ছে আমাদের গ্রামীণ পর্যায়ে চিকিৎসা সেবা এখনও পৌঁছে যায় নাই। গ্রামীণ পর্যায়ে আমাদের যে যাতায়াত ব্যবস্থা এটা এখনও উন্নত হয় নাই। আমাদের যদি কৃষি খামারের দিকে যদি মনোযোগ দেওয়া যায়, আমরা মনে করি লক্ষ্মীপুর সারা বাংলাদেশে অনন্য উচ্চতায় উঠে যেতে পারবে। আমাদের দক্ষ জনগোষ্ঠী গড়ে উঠবে। আর আমাদের এখানে অনেক লোক প্রবাসে থাকে, তাদের পরিবারের নিরাপত্তার জন্য আমরা আইনের শাসন থেকে শুরু করে নজর দেওয়া উচিত। আমরা আশা করছি এই বিষয়গুলো অবশ্যই নজরদারিতে আসবেন। আপনার সাথে একটু কথা বলতে চাই, বালু উত্তোলনের বিষয়ে অভিযোগ করেছেন। আমরা গতকালকে রাত আসার পথে দেখেছিলাম যে প্রচুর বালু বহনকারী ট্রাক আসলে রাস্তায় যানজটেরও সৃষ্টি করেছিল। এটি কি একটি বড় সমস্যার দিকে যাচ্ছে কিনা লক্ষ্মীপুরের জন্য? আসলে বাংলাদেশের 64 জেলার মধ্যে লক্ষ্মীপুর হচ্ছে অবহেলিত জেলার মধ্যে একটি, ঠিক আছে। এখানে বালু উত্তোলনের পাশাপাশি নদী ভাঙ্গনের যে সমস্যাটা রয়েছে, এখানে টেকসই প্রকল্পের মাধ্যমে যে নদীর কূলে বেড়িবাঁধ নির্মাণ করার মাধ্যমে মানুষকে রক্ষা করা দরকার। আর ভবিষ্যতে যারা সংসদ সদস্য হবেন তাদের এই সমস্ত, বিশেষ করে সংসদ সদস্য নয়, যারা স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে লোকাল পলিটিক্স যারা করেন এবং সংসদ সদস্য পর্যন্ত যারা হন, প্রত্যেকের এই সমস্ত দিকে নজর দেওয়া উচিত। এছাড়া বালু উত্তোলনের পরে নদী ভাঙ্গনের যে ক্ষতিটা হচ্ছে এটার প্রতি বিশেষ করে বেশি নজর দেওয়া উচিত, যাতে করে সাধারণ মানুষ এটা থেকে রক্ষা পায়। ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাই যে আমরা শুনেছি এখানে এসে যে ড্রেনেজ ব্যবস্থা আসলে খুব একটি উন্নত নয়, যার কারণে আসলে পয় নিষ্কাশনের যে ময়লাগুলো যাওয়ার তেমন নাকি কোনো ব্যবস্থা নেই। এ বিষয়ে আপনার বক্তব্য কি?
এ বিষয়ে হচ্ছে সরকার যে পদোন্নতি হবে নতুন করে তার আরও ভালো করে কাজ করতে হবে এবং ড্রেন বাড়াতে হবে যেখানে যেখানে প্রয়োজন। এবং ময়লা আবর্জনার ক্ষেত্রে আমাদের যেটা করণীয় এটা হচ্ছে আমাদের মানুষকে যথেষ্টভাবে সচেতন হতে হবে। আমরা যেখানে আমরা রাস্তায় কাগজ ফেলে দিই, এগুলো যদি নিজেরা কোনো আবর্জনা জায়গায় পেলে তাহলে এই প্রবলেমগুলো হবে না। অবশ্যই মানুষ সচেতন হবে, সেক্ষেত্রে আইনও তেমন থাকা উচিত। জনপ্রতিনিধি এই ক্ষেত্রে করণীয় কি? ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে তার কি করণীয়? ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে জনপ্রতিনিধির যেটা করণীয় এটা হচ্ছে তার যে প্রতিনিধি আছে মানে যে সমস্যা যে জায়গায় একান্ত যথেষ্ট সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করে যথেষ্ট ড্রেন বাড়ানো, বিশেষ করে রাস্তার পাশে খাল খনন করা খালগুলো যেভাবে খালগুলো আটকে আছে আবর্জনায়, এই খালগুলোকে পরিচ্ছন্ন। যে বিষয়টি তিনি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন, যে খাল পরিষ্কারের বিষয়। সর্বশেষ 2024 সালের বন্যার নিউজ আমি নিজেই সংগ্রহ করেছিলাম এই লক্ষ্মীপুরে, এবং সে সময় আমরা দেখেছিলাম যে খালগুলো দখল হয়ে যাওয়ার কারণে কিন্তু বন্যার পানি আসলে সরে মূল নদীতে যেতে পারছিল না। এ বিষয়ে একটু কথা বলতে চাই। লক্ষ্মীপুরে খাল দখল বা খাল যে ময়লায় পরিপূর্ণ হয়ে যাওয়া, এ ধরনের সমস্যা আছে কিনা? জি, অবশ্যই আছে। আমি একটু যদি বলি, সেটা হচ্ছে যে লক্ষ্মীপুর চিকিৎসা, যাতায়াত, শিক্ষা এইসব খাতে অনেক পিছিয়ে থাকলেও কয়েকটা দিক দিয়ে এগিয়ে আছে। সেটা হচ্ছে যে এই যে খাল দখল, জমি দখল, তারপর হচ্ছে ভূমিদস্যু এবং হচ্ছে সন্ত্রাসী কার্যক্রমে লক্ষ্মীপুর খুবই এগিয়ে আছে। আমরা যদি বলি বাংলাদেশের এই বর্ডার অঞ্চল এবং হচ্ছে যে পার্বত্য অঞ্চলে যেরকম সন্ত্রাসী সংগঠন থাকে, ওই রকমই লক্ষ্মীপুর অনেকগুলো বড় বড় সন্ত্রাসী সংগঠন আছে এবং অনেক বেশি সন্ত্রাসী সংগঠন আছে যারা এই যে খাল দখলের বিষয়টা আপনি বলেছেন, তো খাল দখল, জমি দখল এবং হচ্ছে যে এখানে যেহেতু অনেকগুলো চর আছে, চর দখল করে তারা গ্রামের যে সাধারণ মানুষ আছে তাদের মধ্যে অস্ত্রের জঞ্জনানি দেখিয়ে একটা আধিপত্য বিস্তার করে। এবং এর সাথে সাথে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে লক্ষ্মীপুর মাদক কারবারিতে খুবই এগিয়ে আছে। যে আমরা যদি দেখি এই মজু চৌধুরীঘাট থেকে বোলা যত মাদক কারবারি হয় যাতায়াত ব্যবস্থা লক্ষ্মীপুর এবং নোয়াখালী কেন্দ্রিক এই লক্ষ্মীপুরকে মাদকের অর্থাৎ মাদকের বিস্তার রোধেও যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় সেটি আপনাদের চাওয়া, আমরাও সেটিই চাই। আমরা এখানে আরেকজন আছেন ভোটার, তার সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু অনুগ্রহ করে আমাদের বলবেন, উনি যে বলছিলেন যে কিছু কিছু দিকে এগিয়ে আছে, নদী দখল, চর দখল, খাল দখল, এদিক দিয়ে এগিয়ে থাকুক লক্ষ্মীপুর, এটি নিশ্চয়ই আপনি চান না? জি, অবশ্যই তাই না, কারণ আমরা চাই যে সুষ্ঠু সুন্দর পরিবেশ এবং দেশের সম্পদ যাতে সুন্দরভাবে রক্ষা পায়। এবং দেখা গেছে ম্যাক্সিমাম খালের উপরে নতুন করে অনেকটা ফাউন্ডেশন নিয়ে অনেকে দখল করে আছে, এগুলো যাতে প্রতিরোধ করে। আর আমি একজন সাংস্কৃতিক কর্মী, আমি কালচারাল কর্মী এবং আমি একটা সংগঠনের সভাপতি। আমি সেই হিসাবে আমি এই দিকটা একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা অবশ্যই চাইব আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যারা কাজ করবেন, আমাদের জাতীয় পতাকার উপর যাদের আস্থা এবং বিশ্বাস সমুন্নত থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিগত সরকারের আমলে দীর্ঘদিন র্যাবের আন্ডারে ছিল আমাদের শিল্পকলা একাডেমি। আমরা যাতে মুক্তভাবে আমাদের শিল্প সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনটাকে র্যাবের আন্ডারে ছিল বলতে একটু বিষয়টি যদি বুঝিয়ে বলতেন, মানে র্যাব কি সে জায়গায় থাকতেন নাকি বিষয়টি একটু? জি, দীর্ঘদিন র্যাব আমাদের শিল্পকলা একাডেমিতে অবস্থান নিয়েছেন এবং আমরা নিজেরা আমাদের এই শিল্পকলা অঙ্গনটাকে আমরা অবশ্যই আমাদের ঘর মনে করতাম, কিন্তু আমরা সেই সময় আমরা আমাদের ঘরে ঢুকতে পারিনি। এখন কি অবস্থা? এখন অনেকটাই আছে, আমরা এখন কাজ করছি। তবে আমরা চাইবো যে এমন একটা সরকার আসুক যারা আমাদের এই অঙ্গনটাকে, অর্থাৎ আমাদের শিল্প সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনটাকে আরও বেগবান করবেন। এবং এই ব্যাপারে ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাই, এই যে খালগুলো কি পরিচ্ছন্ন আছে, অর্থাৎ পানি চাইলেই কি নদীতে নেমে যেতে পারছে না, বাধাগ্রস্ত হচ্ছে? আমি আসলে যেটা বলতে চাই, লক্ষ্মীপুর এমন একটা জেলা, আপনি চাইলে লক্ষ্মীপুরের পর্যটনকে ব্যবহার করে অর্থনৈতিক অনেক উন্নয়ন করতে পারেন লক্ষ্মীপুরকে। আমরা ইতিমধ্যে দেখেছি লক্ষ্মীপুরে কিন্তু বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ছিল, তিনি থাকা সত্ত্বেও লক্ষ্মীপুরের পর্যটন খুবই অবহেলিত ছিল। লক্ষ্মীপুর যদি একটা পর্যটন এরিয়া বানানো যায়, আমার মনে হয় বিভিন্ন জেলা থেকে লক্ষ্মীপুরের মানুষ আসবে এবং এইভাবে লক্ষ্মীপুর অর্থনৈতিকভাবে অনেক উন্নয়ন হতে পারে। তো এই যে পর্যটন ব্যবহার করা না করার কারণে যেটা হচ্ছে যে খালগুলো দখল হচ্ছে, মানে পর্যটন যদি হয়তো সুন্দরভাবে খালের
পাড়ে মানুষ পর্যটন ব্যবহার করতে পারতো, পর্যটকরা ঘুরতে যেতে পারতো, খালের পানিও সুন্দর করে নিষ্কাশন হতে পারতো। তো সঠিক ব্যবস্থাপনা না থাকার কারণে ওই যে দখল হয়ে যাচ্ছে আমাদের। আপনি চাচ্ছেন খালগুলো দখলমুক্ত হোক, একই সাথে পর্যটন বিষয়টিকেও যাতে সমৃদ্ধির দিকে নেওয়া যায়। পর্যটন এগিয়ে নিতে হলে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্মীপুরের যোগাযোগ ব্যবস্থা কি আপনি সন্তোষজনক মনে করছেন? না, লক্ষ্মীপুরের যোগাযোগ ব্যবস্থা আপাত দৃষ্টিতে সন্তোষজনক নয়। কারণ হচ্ছে আমাদের যেই আঞ্চলিক মহাসড়কটি রয়েছে সেটি আসলে খুবই সংকীর্ণ। এটি বারবার যখন উদ্যোগ নেওয়া হয়েছিল যে এটি 4 লেনে উন্নীত করা হবে, এখন হয়তো নির্বাচিত সরকার আসলে সেটির কাজ দ্রুত হবে। এছাড়া লক্ষ্মীপুরের যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, সার্বিক দিক বিবেচনা করলে লক্ষ্মীপুরের যোগাযোগ ব্যবস্থা অতটা উন্নত নয়। একটি জেলা হিসেবে আমরা 1984 সালে আমাদের জেলা হয়েছিল, দীর্ঘ একটি সময় অতিবাহিত হয়েছে। এই এত সময়ের পরেও হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা অতটা উন্নত হয়নি। ধন্যবাদ। আমরা আরও ভোটার আছেন এখানে, ওনাদের সাথেও কথা বলতে চাই। লক্ষ্মীপুর শহরে যানজটের একটি সমস্যা আছে, এটি আমরা গতকাল থেকে শুনেছি অনেকের কাছ থেকে। এখানে একজন আছে, ওনার থেকে জানতে চাই লক্ষ্মীপুর শহরে যানজট আছে কিনা, যানজট মুক্ত নগরী চান আপনারা? আসলে ভাই আমরা অনেক কষ্টে ভোগ করতেছি। লক্ষ্মীপুর টু রামগতি এবং এই যে দক্ষিণ সাইডে যে জলাদের খাবার থেকে ধরেন আপনার রামগতি মতিরাট লাইন, এই সড়কটা এমন অবস্থা, প্রতিদিন মিটারের টাকা দিতে দিতে আমরা শেষ। কি কারণে, সেই কি সমস্যা? এই রাস্তা একবারে টোটালে নাই, এমন অবস্থা। এমপি সাহেব গেলে এমপি সাহেবের গায়ে কিন্তু কাটতে হয়ে গেছে সেদিন। তো আমরা আশা করি আমরা এমন একজন ব্যক্তি চাই যেন আমরা ওই ব্যক্তির মাধ্যমে যে আমরা আমাদের যে সকল কার্যক্রমগুলো বাকি আছে যেন আমরা সম্পূর্ণ করতে পারি। ধন্যবাদ। তিনি রাস্তার অবস্থা যেমনটি বলছিলেন, এই রাস্তার এই অবস্থায় তো আসলে কোনো রুগীকে কোথাও বহন করতে গেলেও আসলে সে রুগীর জন্য আশঙ্কাজনক হবে। এই বিষয়টি কেমনভাবে দেখছেন? লক্ষ্মীপুর যানজটের যে বিষয়টা বলছেন আপনি, সে বিষয়টা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর যানজটের মূল কারণ হচ্ছে অটো রিক্সা, অটো বাইকগুলা। এই অটো বাইকের কারণে আমাদের লক্ষ্মীপুরে যানজটটা বেশি হচ্ছে। আর যে রাস্তার বিষয়টা হচ্ছে আমাদের মানে রাস্তাটা উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে আছি আমরা লক্ষ্মীপুরে যারা নেতৃত্ব আসে দেখা যায় তারা ওই যে আমাদেরকে একটা প্রতিশ্রুতি দেওয়ার পর দেখা যায় আর উন্নয়নটা হচ্ছে না। ধন্যবাদ। আরেকজনের সাথে আমরা একটু কথা বলতে চাই, আপনি একটু যদি এখানে আসেন। লক্ষ্মীপুরে রাস্তাঘাটের কি অবস্থা, সেটি কি আসলে আপনারা যারা চলাচল করেন তাদের জন্য রাস্তাঘাট আরো উন্নয়ন করা উচিত? উন্নয়ন করা উচিত। যারা আমাকে তো অনেক দুর্ভোগে আছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আর যানজট চালাইতে পারি না, ভাঙাচুরা রাস্তা প্রতিটা মহল্লা প্রতিটা গল্লিতে, এবং এই যে কলেজ রোডে আসতে আমার খুব কষ্ট। বন্যার সময় রাস্তাঘাট নষ্ট হয়েছিল, সেগুলো কি ঠিক করা হয়েছে? মেরামত হয় নাই, কোনো মেরামত হয় নাই, কোনো কাজ নাই, অগ্রগতি নাই, কোনো উন্নতি নেই। এখন যদি উন্নতি হয় তাহলে আমরা যে চলতে পারবো শান্তি মতো, না হলে তো অসুবিধা, আমাদের খুব অসুবিধায় আছি, চলাফেরা খুব কষ্ট। দর্শক যেমনটি বলছিলেন, এই ভোটাররা আসলে লক্ষ্মীপুরে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ নানাবিধ সমস্যা তো রয়েছেই, এবং একই সাথে লক্ষ্মীপুরে যেই দখল, সে দখলের সমস্যাও রয়েছে। আমরা দখল সম্পর্কিত আরও একটি বিষয় জানতে চাই। আপনি আরেকবার একটু আমি আপনার সাথে কথা বলি যে আপনি একটু জানান, এই যে নদী দখল এবং বন্যা এটি আসলে সম্পর্কিত একটির সাথে, কারণ নদী দখলের কারণে পানি সরে যেতে পারছে না। নদী দখল মুক্ত হওয়ার জন্য কি প্রতিশ্রুতি আশা করছেন নতুন নির্বাচিত সদস্যের কাছে? নদী দখলে আমরা সর্বপ্রথম যেটা লক্ষ্মীপুরে ফলো করি সেটা হচ্ছে অবৈধ স্থাপনা। এটা আমরা সরকারিভাবে দেখি অনেকবারই চেষ্টা করে, কিন্তু স্থানীয় কিছু আধিপত্য বিস্তারের কারণে এই জিনিসটা পুরোপুরি নির্মূল করা যায় না। আমরা আশাবাদী যে শুধু লক্ষ্মীপুরের নদী দখল না, আরও বিষয়গুলো যদি ফলো করি, লক্ষ্মীপুরে যে সন্ত্রাসের একটা তাসের রাজত্ব আসে, সেই রাজত্ব কিন্তু আমরা একটা সময় স্বৈরাচারের আমলে মনে করতাম যে তাদের আন্ডারে সব কার্যক্রম পরিচালনা হইতেছে। কিন্তু বর্তমান এই যে একটা বিপ্লবের পরে যে সময়টা, এই সময়টাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের কিন্তু আধিপত্য কমে নাই, তাদের আধিপত্য দিন দিন বাড়তেছে। তাদেরকে কারা নেতৃত্ব দিতেছে, বা দল পরিবর্তন হওয়ার পরেই তারা কিভাবে এত দাপটের সাথে আধিপত্য বিস্তার করতেছে, এই বিষয়গুলো কিন্তু লক্ষ্মীপুরকে অনেক দিক থেকে পিছিয়ে রেখেছে। আপনি যদি যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সকল ব্যবস্থাতে কিন্তু এই যে অবৈধ স্থাপনা, খাল ভরাট থেকে শুরু করে সকল দিকে কিন্তু তাদের একটা আধিপত্য আছে। তো এই আধিপত্য থেকেই লক্ষ্মীপুরের মানুষ নিস্তার চায়, এই আধিপত্য থেকেই যাতে নিস্তার হতে পারে সেই রকম একজন জনপ্রতিনিধি চাই যে হচ্ছে লক্ষ্মীপুরের মানুষকে এই ধরনের আধিপত্য থেকে রক্ষা করবে। ধন্যবাদ। আমরাও আশা করছি লক্ষ্মীপুরবাসী এমনভাবেই আসলে এগিয়ে যেতে পারবেন, এমন জনপ্রতিনিধি তাদের কাছে নির্বাচিত হয়ে আসবেন যিনি আসলে এই সকল সমস্যার বিষয়ে নজর দিবেন এবং লক্ষ্মীপুরের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে সম্পদের দিকে এগিয়ে নিয়ে যাবেন। দর্শক, আপনারা ছিলেন আমি আতাউর কাউসারের সাথে সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলায়। আজ আমরা আছি লক্ষ্মীপুরে। আগামীকালকে আমরা একই
অনুষ্ঠান নিয়ে থাকব চাঁদপুরে এবং আমরা আশা করব আপনারা সময় সংবাদের সাথে থাকবেন। নির্বাচনের পথ চলায় চাঁদপুরের কি সমস্যা এবং সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা আগামীকাল তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, সময় সংবাদের সাথে থাকুন। ধন্যবাদ আপনাদের।